আমাদের সাথে আরও থাকছেন ভয়েস বাংলা সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব মুসাফ ফিরোজ। জনাব মুসাফ ফিরোজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যাংকক থেকে। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, কিন্তু সাবির ভাই আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। সেই প্রশ্নটাও হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন, 17 বছর পর ফিরেছেন, তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল, অনেক শঙ্কা ছিল কারো কারো, এবং অনেকেরই বোধহয় অনেক আশাও ছিল। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো, প্রকাশ করলো, সেটাতে আপনার মানে আপনার কেমন লাগলো? আমি সরাসরি মানে আপনার কি মনে হলো যে মানে তার ফিরে আসাটার রাজনৈতিক সিগনিফিকেন্স আমরা জানতেই চাইবো, কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কিরকম দেখলাম? হ্যাঁ, তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই। আম, কিন্তু মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন, এবং যেটার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল, কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এনথুজিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু মিডিয়া, আমার মনে হয়, এটা ইংরেজি একটা শব্দ আছে ওভারকিল। এই ওভারকিল শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে, এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া, যে এবং তারপরে তারেক রহমানের মেহের বিড়াল নিয়েও ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা, এটা দেখে আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। এবং আমার কাছে মনে হচ্ছে মিডিয়া এখন চাচ্ছে যে মানে তার মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা তারা ধরে নিয়েছে, এবং ধরে নেওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে। এবং সেই জন্য তাকে যে তোষামত্ত করা তাদের মধ্যে আছে, যে মানে যে খায়েশটা, সেই খায়েশটা এখন থেকেই তারা বের করে দিচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি দলের প্রকৃত নেতাকে দেশে থাকা প্রয়োজন, যেটা মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক দুদিন আগে বললেন যে তার আরও বেশি আগে ফেরা উচিত ছিল। এবং সেটাই সত্য কথা যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং তাদের দলের নেতা লন্ডনে বসে আছেন। এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তো এই পরিস্থিতিটার সমাপ্তি ঘটছে, কাজেই এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এমন ঘটনা না যেটা আপনি এইভাবে কাভার করবেন। বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না, যে 27 বছর জেলে ছিল, কেউ তাকে দেখেনি, কেউ তার কণ্ঠ শোনেনি। তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেকদিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে, তাকে আপনি দেখছেন, তার ছবি ছাপা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে বাসে উঠছে, বাস থেকে নামছে, দৌড়ে চলে যাচ্ছে, বিড়াল নিয়ে সে বসে আছে। সো এটা এমন না যে তারেক রহমান একটা রহস্য, কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে। কাজেই এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপি করলো, ঠিক আছে, তাদের নিজের দল, কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করার, কিন্তু সেটাই তারা করেছে। দীপু ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই যে জনাব মুসাফির, আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তোষামত বা ওভারকিল করা হয়েছে, আপনিও একই রকম মনে করেন কিনা? আমি শুধু আমার জায়গা থেকে আমি সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা। আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন, সম্ভবত 71 টেলিভিশন, তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে। ওটাও আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না, মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো, নাকি এটা ঠিকই আছে? মোসাফিরুজ ভাই আপনার কাছে একটু শুনতে চাই। না, এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না, এরা যে পরাধীন ভাবে, মানে জন্মটাই পরাধীন না তার শিকারে। যতগুলি টেলিভিশন আমি তো খুব গভীর ভাবে দেখি, গতকালকে থেকে যে লাইভ শুরু করছে, আমি মাঝখানে ঘুমাইছিলাম অনেক রাতে, ওই সময়টাও লাইভ, আমি লাইভ দেখেই লাইভের মধ্যে আমি ঘুমাই গেছি। কারণ তখন উনি হিথ্রো থেকে ফ্লাইটে উঠছে, তখন পর্যন্ত লাইভ চলতেছে। তারপর আমি ঘুমাই গেছি। সকালবেলায় আমি যখন একটু লেটে উঠলাম, উঠে দেখি তখনও লাইভ। তো ঠিক আছে, লাইভ তো বটেই, মানে এটা তো আপনি একটা ভারসাম্য রাখবেন, তো আরো অন্যান্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব নিউজ কাভারেজ করবেন। এবং আজকে একটা লাইভে বলছে, কিন্তু কোনো রিপোর্ট নেই। সেটা হচ্ছে ওই যে লক্ষ্মীপুরে যে বিএনপি নেতার বাসা মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরায় দেওয়া, ছোট মেয়েটা মারা গেল, আজকে বড় মেয়েটাও মারা গেছে। এটাও একটা স্টোরি হইতে পারতো সেখানে। আহ সাইড লাইনে বিড়ালের স্টোরি হইতে পারতো। মানে সবগুলিকে অ্যাকোমোডেট করা,
এইটা মিডিয়া যদি এই প্র্যাকটিসটা এখন থেকে মানে শুরু না করে, তাহলে যেটা হবে, আমাদের রাজনীতিটাও তো একটা দুর্বল কালচারের উপর প্রতিষ্ঠিত। তখন তারা প্রত্যাশা করবে যে তোমরা তো হাসিনার আমলে এটাই করছো, তো এখন এটা শুরু করে এখন আবার ভারসাম্যের কথা বলো। ও আচ্ছা, আমরা এখন ক্ষমতা আসছি বা আসতে যাচ্ছি, এখন তোমাদের ভারসাম্য। এইটা আসলে মানে যেটা হয় আর কি, মানে পরাধীন হলে এ থাপ্পড় মারে ডান গালে আর ও মারে বাম গালে, এই অবস্থা আমাদের মিডিয়ার। যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পোড়ায় দিল, কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রোটেকশন নেই, কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম এর মধ্যে খুব একটা উত্তেজনা আছে, মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে, এরকম কেউ মনে করছে না। যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা যে ওই বলি যে স্বৈর শাসনকে আমরা সরাইছি, কিন্তু সরাই আমরা এই জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ, সেই লক্ষণটা দেখছি না। শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে, তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে? আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে, তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন? দেখেন, এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন, সেই কাভারেজটাই চলতে থাকবে? তাহলে অন্যদের কাভারেজটা কোথায়? তো এটা নিয়ে আমার ধারণা আছে মিডিয়া আসলে বিতর্কিত হবে। এত বাড়াবাড়ি করার দরকার ছিল না। অবশ্যই তারেক রহমানের আশাটা গণতন্ত্রের জন্য, বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশের, যেখানে বর্তমান গভর্নমেন্ট ফেল করাতে একটা শূন্য স্থানটা পূরণের জন্য একটা নেতৃত্ব দরকার ছিল। সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ। তো কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনার একটা প্রতিষ্ঠান, আপনি সারা দিন ব্যাপী যদি এটা করতে থাকেন, তাহলে কেমনে হবে? সেটা তো উচিত না। আ- তো ধরেন এটা আমরা করতে পারি, আমরা ধরেন ইউটিউব করি, ফেসবুক করি, আমাদের ইস্যু এটা, আমাদের সংক্ষিপ্ত কয়েকটা না কন্টেন্ট দেবো, আমরা সীমাবদ্ধ থাকতে পারি, না কিন্তু মিডিয়া না তো একটা দীপু বড় দীপু হাউস। দীপু জি। ভাই, আসলে আপনি কন্টেন্ট মানে করতেছেন, তার কারণ তো আসলে জনগণ চাচ্ছে। এখন জনগণের চাওয়াটাকে মানে আমরা যখন মিডিয়া স্কুলে পড়ছি তখনও তো একটা জিনিসই আমাদেরকে কর্নারস্টোন বলছে, যে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট দুই অর্থে, স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও। এখন এত মানুষের আগ্রহ তো আছে, মানে উনি আসবেন। আমি দেখছিলাম যে 2 দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন, তেরপল বিছিয়ে শুয়ে আছেন। আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। সাবির ভাই, আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর, এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোনো একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে, একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 আর ক্রিটিক্যালি দেখতে পারে না। এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না, বা এই পরিমিতি বোধটা একটু থাকা উচিত না? মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই, কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায়। সরি, আমি আরেকটু বলি। আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন, রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য। এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে, তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো। মানে আমাদের যে এই স্টার, মানে কেউ একটা স্টার হলে, সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে আমরা আমরা এটা হচ্ছে ওই ব্যক্তি বন্দনার প্রবণতা আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল। এটা আপনি কখনোই, আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো। এটা পশ্চিমা বিশ্বে বদলেছে, কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে। বিনোদনের ক্ষেত্রে রক স্টার এখন একটা একটা টার্মই হয়ে গেছে, যে রক স্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখলে লোকজন চিৎকার করে, কেন্দ্রে দেয়, মানে আনন্দে ফেটে পড়ে। তো আমাদের রাজনীতিকরা এখনো এই তারেক রহমানকে নিয়ে এখন একটা রক স্টার ইমেজ তৈরি হয়েছে, এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে, এবং বিএনপি নেতারাই তো তার আগমনকে জোনাকির আলো, ছড়ানো আলোর সাথে তুলনা করছে। হ্যাঁ, সেদিন কালকে দেখলাম। তো এখন এটার একটা সমস্যা যেটা আছে, যে এই আমাদের রাজনীতিতে 1991 সাল কেন, তার আগে থেকেও দুই দলের উপর ভরসা করছে মানুষ, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং যখন তারা সুযোগ পেয়েছে, আরেকটাকে সুযোগ দিয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে। যে রাস্তাটা শেখ হাসিনা বন্ধ করে দিল 2011 সালে, আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিল।